আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। কিছু আমার কলিগের আগ্রহ ছিল এবং প্রথমত প্রশ্নটা ছিল ইংরেজি হবে না বাংলায় হবে, তো ঠিক হলো বাংলায় হবে। ইংরেজিতে বলার অনেক লোক আছে, বাংলায় বলার লোক কম, তো বাংলায় হবে এরকম একটা আগ্রহ হলো। এখন এটা 2 বছরের বেশি বন্ধ ছিল, ওই কোভিড পড়ে গেল, তখন আমাদের টোল তুলে পালিয়ে যেতে হলো, এটা অফলাইন হতো। তারপরে আবার আমরা এটা করব, তার ভেতর আমার কিছু অসুস্থতা ইত্যাদি শারীরিক কন্ডিশন ইত্যাদি গেছে, করতে পারবো কি পারবো না। তারপরে যখন চালু করলাম তখন দেখলাম যে আচ্ছা এই যে অ্যাডমিটটা যদি কেউ আরো অ্যাক্সেস করা যায় তাহলে অ্যাডমিটটা করে দিলে একটু সুবিধা হয় আমার। স্যার আমি বলছিলাম যে ওখানে কাউকে স্যার কো হোস্ট করতে হবে, তবে সে মানে জয়েন করাতে পারবে। আপনি ওখানে তাহলে কাউকে কো হোস্ট করে দিন। আচ্ছা সেটা কি কো হোস্ট আমি জানি না। হতে পারে যে যারা অ্যাডমিন অলরেডি রয়েছে তারা তো মানে তারা তো আরো অ্যাড করে দিতে পারবে অ্যাডমিন। হ্যাঁ আরো তারা তো অন্যদেরও করে দিতে পারবে। ওটা হবে না, কারণ এখানে না ম্যাম ওটা হবে না, ওটা হোয়াটসঅ্যাপের অ্যাডমিন, কিন্তু এই যে লিংকটা তো স্যার দিয়েছেন। তো সেই কো-হোস্ট এখন করবে কি করে স্যার? এখন এই স্যার অবস্থায় যদি আমি কাউকে কো-হোস্ট করেন, ঠিক আছে হ্যাঁ করা যাবে। আপনি স্যার একটু দেখুন। শোনো, তুমি এখন তো একটা লেকচার শুরু হয়ে গেছে, এখন আমি এটা হয়ে যাক। হ্যাঁ তুমি আমায় তখন হোয়াটসঅ্যাপে অ্যাডভাইস করো। হ্যাঁ পরের দিন করে আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ পরের দিন তুমি অ্যাডভাইস করো, এখন আমি কোনো রকমে করে নিচ্ছি, তো এটা একটু ডিস্ট্রাকশন হচ্ছে করে নিলাম তো। হ্যাঁ স্যার আচ্ছা এটা বলা হচ্ছিল তখন যে এটা করা হবে, তো করা হতে সময় লেগে গেল। যখন আমি এটাকে আবার প্রপোজাল দিলাম যে এখন করা যেতে পারে, তখন দেখা গেল এত লোক অ্যাডমিট করতে চাইছে, এত লোক আসতে চাইছে, যেটা এমনি গুগল ফরম্যাটে হবে না, এটা একটা পেইড প্ল্যাটফর্ম নিতে হবে। তো সেটা নেওয়ার জন্য আমার যেটা মানে আর্থিক সামর্থ্য থাকলেও আমার একদমই টেকনিক্যাল যে ক্ষমতাটা থাকা দরকার সেটা আমার একদম ছিল না। আমি প্রফেশনাল হেল্প নিয়েছি, অনেকে আমাকে আর্থিকভাবে সাহায্য করেছেন, ওর এই প্ল্যাটফর্মটা এখন একটা দাঁড়িয়ে গেছে। যদি দেখি অত মানে পার্টিসিপেট হচ্ছে না, পরের থেকে আমি মানে ওই অত দামি প্ল্যাটফর্ম না নিয়ে একটু কম দামি প্ল্যাটফর্ম নেব। এসব বলে আবার কারেন্টে ঢুকি, কারেন্টেরটা 300 বছর, তো 300 বছর এবং কয়েকজন এসছেন যারা আমাকে ভয় দেখানোর জন্য এসছেন বলে বুঝতে পারছি, এই তারাদির মুখটা দেখতে পাচ্ছি, তো আমি তো ভয় পাচ্ছি। এইমাত্র প্রশ্ন করবেন চন্দ্রকান্তকে এইভাবে বুঝেছেন, তুমি কেন এইভাবে বুঝছো, তো আমি ভয় পাচ্ছি। যাই হোক, তো ভয় পেলেও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কান্ট কোথা থেকে এলেন এটা একটু বলা দরকার। কান্ট কিন্তু এনলাইটেনমেন্টের একেবারে কোর ফিগার। এনলাইটেনমেন্ট ইউরোপে অনেক ফর্মে এসছে, এটা 18th সেঞ্চুরির ফিলসফি থট, যেখানে এর আগে রেনেসাঁ হয়ে গেছে, চার্চকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা ধর্মীয়, আমরা যার জন্য বলি যে বেঙ্গল রেনেসাঁ বলে, বেঙ্গল রেনেসাঁ বলে, অনেকেই বলেন যে বেঙ্গল রেনেসাঁ বলে কিছু হয় না, হয় না এই কারণে সেখানে কোথাও ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা হয়নি, খুব রেয়ার কেস ছাড়া ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা হয়নি, ইনস্টিটিউশনের মধ্যে থেকে নতুন চিন্তা করা হয়েছে। এখন এটা এটা ঠিক ওয়েস্টার্ন রেনেসাঁর মতো নয়, এটা ওয়েস্টার্ন রেনেসাঁ পুরোপুরি মানে চার্চকে চ্যালেঞ্জ করা হয়েছিল, ও একটা নতুন চিন্তা, বলা হয়েছিল যে নতুন বিজ্ঞান তৈরি হচ্ছে, সেইটা আসবে। এই গল্পটা আমরা যদি বিজ্ঞানের ইতিহাস ধরি সেখান থেকে পাবো
1564 Galileo, 1627 Newton, মাঝখানে ডেকার্ট 1596 ডেকার্ট। এরা দেখতে পাচ্ছেন, গ্যালিলিওর পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ইউরোপে একটা নতুন বিজ্ঞান জন্ম নিচ্ছে। শিশু কিন্তু নতুন কথা বলে, খুব গুরুত্বপূর্ণ কথা বলে, দামি কথা বলে, আর ভারী কথা বলে, ভবিষ্যতের কথা বলে এই বিজ্ঞান। কিন্তু সে শিশু, এটা সবাই বুঝতে পারছেন না। বুঝতে পারছেন সেকালের যারা বিজ্ঞ তারা বুঝতে পারছেন এর গুরুত্ব কি, একে বাঁচিয়ে রাখা কেন দরকার, এটা তারা বুঝতে পারছেন। তারাও কিন্তু একই শিক্ষায় শিক্ষিত হয়ে এসছেন, ওই চার্চের আন্ডারে শিক্ষিত হয়ে এসছেন, চার্চের চোখ রাঙানি দেখে এসছেন। কিন্তু বুঝছেন চার্চ যে ডক্ট্রিন চালাচ্ছে, পাকিস্তানি ভাষায় বলতে হবে ডক্টরাইন, যে চার্চ যে ডক্ট্রিন চালাচ্ছেন সেই ডক্ট্রিনকে স্পোর্ট করলে, পাকিস্তানি ভাষায় বললে স্পোর্ট বলতে হবে, স্পোর্ট করলে আমাদের জগৎকে ব্যাখ্যা করা যাবে না। আমাদের জগৎকে ব্যাখ্যা করতে গেলে এই যে নতুন বিজ্ঞান তৈরি হয়েছে তার ভাষা, তার দৃষ্টিভঙ্গি নিতে হবে। নিতে হবে বললেই তো আর হয় না, অত সহজ কাজ নয়। গ্যালিলিওকে গৃহবন্দী থাকতে হয়েছিল, সেটা সবাই দেখেছেন। নিউটনও সভা পণ্ডিত ছিলেন, সরি ডেকার্ট তো সভা পণ্ডিত ছিলেন, সবার বিরুদ্ধে বলতে পারবেন না, রাজ্যের বিরুদ্ধে বলতে পারবেন না। কাজে এই সমস্যা ছিল তখন। এখন হ্যাঁ, এই সমস্যা ছিল তখন। কান্ট যখন আসছেন, এবং আমরা জানি গ্যালিলিও তিনি টলেমিককে খণ্ডন করে কোপার্নিকাসের থিওরিকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, মনে মনে লিখেও ছিলেন, কিন্তু তিনি সাহস করে প্রকাশ করতে পারেননি, কারণ তিনি ব্রুনোর অবস্থা দেখেছেন। সেই জন্য তিনি কিন্তু আজীবন গৃহবন্দী ছিলেন, আজীবন টলেমিক থিওরিকে খণ্ডন করেননি। যদিও তিনি মনে মনে খণ্ডন করেছিলেন, লেখাতে খণ্ডন করেছিলেন, সেসব লেখা আজ আমাদের হাতে আছে। কান্টেরও সিমিলার অবস্থা হয়েছিল। সময়টা ছিল 18th সেঞ্চুরির গোড়ার দিকে সময়টা ছিল। এখন এই 18th সেঞ্চুরির গোড়ার থেকে কান্টের সময়টা হচ্ছে 1724 to 1814, এটা হচ্ছে কান্টের সময়। খুব ইম্পর্টেন্ট সময়, ইউরোপের খুব টালমাটাল সময়। এর আগে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে 1775। তারও আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে ইংল্যান্ডে। কান্ট যখন বড় হয়েছেন, কান্ট কনিসবার্গে জন্মেছেন, কনিসবার্গের বাইরে খুব একটা যাননি, প্রুশিয়ার লোক, কনিসবার্গের বাইরে খুব একটা যাননি। 100 কিলোমিটার মতো, 60 কিলোমিটার মতন গেছিলেন বাসে চড়ে, তার বাইরে যাননি। ওইখানেই তার জীবন, ওইখানেই তার মৃত্যু। তো কান্টের এই অবস্থা। কান্ট ফিজিক্স জানতেন, ম্যাথমেটিক্স জানতেন, ফিলসফি করতেন, কিন্তু খুব বেশি পড়াশোনা করেননি কান্ট।
সম্ভবত হিউমকে তিনি ইংরেজিতে পড়েননি, জার্মান ভাষায় পড়েছে, তাও হিস্ট্রি অফ ফিলসফি টাইপের কোন একটা বই পড়েছিল। কিন্তু কান্টের ক্ষেত্রে ছিল মিগার ইনপুট, টরেনশিয়াল আউটপুট। যেটুকু পড়তেন বুঝতেন তার 10 গুণ বেশি। কান্টের এই সুবিধাটা ছিল। প্রলিফিক রাইটার, অনেক লিখেছেন, অনেক বিষয় লিখেছেন, ভেবেছেন, এবং জীবনে যেহেতু অন্য কিছু ছিল না, একা মানুষ ছিলেন, সারা সময়টাই পড়াশোনা এবং চিন্তায় অতিবাহিত করেছেন কান্ট। এখন কান্টের সময় ইউরোপের ইতিহাস, আমি আজকে খুব বেশি কান্টে ঢুকবো না, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলবো। এটা একটা ধারণা যে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ থট। একদল বলেন থট ইজ অ্যাবস্ট্রাক্ট, হিস্ট্রি ইজ নট ইম্পর্টেন্ট। আরেক দল বলেন, এই কথায় পরে আসবো, নিও কান্টিয়ান যখন আলোচনা করব তখন আসবো, যারা বলেন হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ থট। তাহলে হিস্ট্রিটা একটু জানতে হবে। তখন এনলাইটেনমেন্ট চলছে, মানে জ্ঞান ও দীপ্তি চলছে ইউরোপে। যেভাবে আমরা করতাম সেই সব কাজগুলো ভালো নয়, আমরা দাস চালাচালি করতাম, এগুলো খুব একটা ভালো কাজ নয়, এই চিন্তাগুলো আসছে ইউরোপে। আমরা যা যা করতাম তাই তাই ভালো নয়। ওই যে ইংল্যান্ড আমেরিকাকে কলোনি বানিয়ে রেখেছিল, সেটা ভালো নয়। থমাস পেইন একটা বই লিখলেন, এসব ইতিহাসের কথা, কান্টে এখনো ঢুকিনি, কান্ট ঢুকতে সময় লাগবে, একটা লেকচার ইতিহাসেই যাবে। থমাস পেইন একটা বই লিখলেন, দ্য এজ অফ রিজন। তাহলে তোমার ধর্মীয় বিশ্বাসগুলোর ওপরে তোমার রিজন রাজ করবে, রিজন যা বলবে তুমি তাই করবে। তো রিজন বলে কলোনিগুলোকে হটিয়ে দাও, তো তুমি কলোনিগুলোকে হটিয়ে দেবে। রিজন যদি বলে, সেখানে ধর্মীয় সংস্থা যদি বা বলে কলোনিকে রাখো, তাও তুমি রাখবে না। আমি বলছি না বলে, যদি বা বলে কলোনিকে রাখো, তুমি কলোনিকে রাখতে পারবে না। এটা হচ্ছে এজ অফ রিজন। তো এই চিন্তা তখন চলছে যে বইটা, এজ অফ রিজন বইটা টমাস পেইনের, ওর মডেলে অনেক পরে জেনেভিভ লয়েড ম্যান অফ রিজন বলে একটা ফেমিনিস্ট বই লিখেছে। কিন্তু এজ অফ রিজন বইটা তখন একটা মানে বাইবেলের মতন চলতো আমেরিকান ওয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্সের সময়। ঠিক যেমন রুসোর বইটা বাইবেলের মতন চলতো ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। আসবো সে কথায়। লা কন্ট্রাক্ট সোশ্যাল, এটা বাইবেলের মতন চলতো ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। সব যারা এতে বসে থাকতো, যারা কি বলবো, যারা কোনো পাবে বসে থাকতো, বারে বসে থাকতো, একে অপরের সাথে বসে আলোচনা করতো। এটা বাংলায় এরকম একটা ঘটনা ঘটেছিল শোনা যায়, যে ইংরেজরা তখন এসছে, তখন খুব শাসন চলছে, তখন ওই ইংরেজি শব্দের মানে এ ওকে জিজ্ঞাসা করতো, এতে গিয়ে বারে গিয়ে, বারে না পার্টিতে গিয়ে ইংরেজি শব্দের অর্থ জিজ্ঞাসা করতো এগুলোকে। এবং এটা শিবনাথ শাস্ত্রীর লেখায় আছে, এবং অনেকে ছড়া করে করে মনে রাখতো যে ফিলোসফার বিজ্ঞ লোক, প্লাউম্যান চাষা, পমকিন লাউ কুমড়ো, কুকুম্বার শশা, এরকম করে মনে রাখতো তারা, এবং একে অপরকে এরকম করে ছড়া কেটে কেটে জিজ্ঞাসা করতো। ঠিক ওই রকমই কমন সেন্স নলেজ হয়ে গিয়েছিল এজ অফ রিজন। আর
রুসোর লা কন্ট্রাক্ট সোশিয়ালে, এই দুটো বই ওরকম ভাবে হয়ে গেছিল। এখন ভাবতে হবে কান্ট কোন সময়ের লোক। কান্টের সময়, কান্টের একটু আগে থেকে, মানে ইউরোপে যেমন জ্ঞানোদ্দীপ্তি এসছে, মানে যাকে এনলাইটেনমেন্ট বলে, ঠিক তেমনি এটা যদি কেউ অন্য কেউ করে আমার একটু সুবিধা হয়, দেখি পরে চেষ্টা করে দেখি, বারবার করে হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এখন জ্ঞানোদ্দীপ্তি এসছে, এটা শুধু জ্ঞানের ক্ষেত্রে নয়, জ্ঞানের ক্ষেত্রে আমি নতুন নতুন জ্ঞান, নতুন ডাইমেনশন বের করলাম, এটা শুধু নয়, এটা শুধু নয়, এই জ্ঞানোদ্দীপ্তিটা এসছিল পলিটিক্যাল স্ফিয়ারেও। এই জন্য এই টাইমের যে মনার্ক যারা ছিলেন, সবাই মনার্ক ছিলেন, ফার্দিনান্দ, তারপর মারিয়া থেরেসা, এরা ছিলেন। তো এদেরকে বলা হতো এনলাইটেন্ড মনার্ক। এরা কি করতেন? মারিয়া থেরেসার কথা পরে ফিরে আসছি, ফার্দিনান্দ মারিয়া থেরেসার কথা পরে ফিরে আসছি। মারিয়া থেরেসা ভিয়েনায় ছিলেন, প্রুশিয়ায় ছিলেন ফার্দিনান্দ, দুজনের মধ্যে একটু সংঘর্ষ ছিল। আচ্ছা, ফার্দিনান্দ টু নয়, ফার্দিনান্দ। এখন এরা করতেন কি, এরা একটু এই এনলাইটেনমেন্টের দ্বারা প্রভাবিত হয়ে, ওই যেমন ভাবে অশোকের কথা আমরা পড়ি যে জলের কুয়ো খুলে দিয়েছিলেন, স্কুল খুলেছিলেন, পশুশালা খুলেছিলেন, এই কাজগুলো এরা করতেন। এরা মনার্ক ছিলেন, এরা এরকম নয় যে রিপাবলিকান ছিলেন, জনগণ শাসন করবে, মনার্ক। কিন্তু মনার্ক এনলাইটেন্ড, যারা লোকের জন্য কাজ করবেন। মারিয়া থেরেসা জীবনে অনেক আপ ডাউন দেখেছেন, অনেক লড়াই করেছেন, করে তিনি 40 থেকে, মানে 1840 থেকে 1870 পর্যন্ত রাজত্ব করেছিলেন অস্ট্রিয়ায়। ওর এক মেয়ে ছিল, মারিয়া আতোয়ানেত। ওর অরিজিনাল নাম মারিয়া আতোয়া। ও যখন ফ্রেঞ্চ মনার্ক লুই দ্য 16 কে বিয়ে করলো, তখন ফ্রেঞ্চ নাম অনুসারে ওর নাম হলো মারিয়া আতোয়ানেত। এখন লুই দ্য 14 এর কথা আমরা জানি, তিনি খুব একটু বাটারফ্লাই কিং ছিলেন, তার অনেক রক্ষিতা ছিল। একজনের নাম তো খুব বিখ্যাত, মাদাম পম্পোয়াদুর। মাদাম পম্পোয়াদুর লুই দ্য 14, তার রক্ষিতা মাদাম পম্পোয়াদুরই রাজ্য চালাতেন, লুই দ্য 14 চালাতেন না। রাজ্য উঠে যায়, এরকম অবস্থা, কোনো কিছু করা যায় না। তো তাতে করে অ্যাকচুয়ালি লুই দ্য 14 ওইসবের ইচ্ছা ছিল না। তিনি মহিলা সংসর্গ, মহিলাদের সঙ্গে এরকম এইগুলোর দিকে বেশি আগ্রহী ছিলেন। মাদাম পম্পোয়াদুর, যিনি কিনা একজন রক্ষিতা ছিলেন, আগের জীবনে একজন প্রস্টিটিউট ছিলেন, তো তিনি রাজকার্য চালাতেন, কাজী রাজ্য চলে না। রাজ্যে 3টে শ্রেণী। একদল হচ্ছে এলিট ক্লাস। এলিট ক্লাস কারা? এলিট ক্লাস কারা? এলিট ক্লাস হচ্ছে যারা সামন্ত প্রভু, এরা এলিট ক্লাস। রাজার মন্ত্রী, তারা এলিট ক্লাস। এরা হচ্ছে এলিট ক্লাস। যে রাজা মন্ত্রী, আর এই মুশকিল, রাজার মন্ত্রী, রাজকর্মচারী, সামন্ত, এরা এলিট ক্লাস। সেকেন্ড ক্লাস হচ্ছে পাদ্রি ক্লাস, দ্য প্রিস্টস, পাদ্রি ক্লাস।
আর থার্ড ক্লাস হচ্ছে কমন্স। সিস্টেমটা এই ছিল, ফ্রান্সের সিস্টেমটা এই ছিল। ফ্রান্স বলতে বসেছি কেন, খুব ইম্পর্টেন্ট, মানে কারেন্টের থট ডেভেলপমেন্টে খুব ইম্পর্টেন্ট। ফ্রান্স বলতে বসেছি কেন সেটা আসবে পরে। এই সিস্টেম ছিল, এই তিনটে ক্লাসের ভোটিং রাইট, এই তিনটে ক্লাসের ভোটিং রাইটের একটা অদ্ভুত বিষয় ছিল। ভোটিং রাইটটা হচ্ছে যারা আপার ক্লাস, যারা এলিট ক্লাস, তাদের একটা ভোট, সবাই মিলে একটা ভোট, এবং যারা প্রিচার ক্লাস তাদের মধ্যে তাদের সবাই মিলে একটা ভোট, আর কমন্সের একটা ভোট। এবং সবসময় যেটা হতো, ওপরের দুটো ক্লাস একসাথে মিটে গিয়ে দুটো ভোট করিয়ে নিত, আর এই যে কমন পিপল, তাদের ভোটটা কোনো কিছু কাজ করতো না, কারণ তারা একা পড়ে গেছে, ওরা দুটো ভোট, এরা একটা ভোট। এবার আরো কিছু ঘটনা ঘটল। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরে ফ্রান্সে এলো। আগে ইংল্যান্ডে হয়েছে, ফ্রান্সে অনেক পরে হয়েছে। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফ্রান্সে হলো, ফ্রেঞ্চ পিপলের হাতে, একদলের হাতে প্রচুর পয়সা এলো। হাতে পয়সা, সম্মান নেই, এ তো মহা মুশকিল। পয়সা যার সম্মান তার, এটা নিয়ম। হাতে পয়সা অথচ সম্মান নেই, এটা খুব মুশকিল। বৌদ্ধ আন্দোলন হয়েছিল, তার একটা বড় কারণ ছিল এটা। সেটা হচ্ছে এই যে যারা বৈশ্য, বৌদ্ধ আন্দোলনটা বৈশ্য আন্দোলন, এই যে যারা বৈশ্য, তাদের হাতে পয়সা, সম্মান নেই। সম্মান, ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্মান, বৈশ্যদের সম্মান নেই। এই হাতে পয়সা, সম্মান নেই, এ তো মেনে নেওয়া যায় না। আমার পয়সায় তোমরা চলবে, অথচ আমার সম্মানটা কম, তোমাদের সম্মানটা বেশি, এটা মেনে নেওয়া যায় না। বৌদ্ধ আন্দোলনের একটা বড় ইন্সপিরেশন ছিল বৈশ্য। ঠিক তেমনি ফ্রান্সে তাই হলো। অবশ্য আমি এটা আমার ইন্টারপ্রিটেশন বলছি, আমার ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, সবাই এগ্রি নাও করতে পারে। ফ্রান্সে সেটা হলো, দেখো বৈশ্যরা আমরা ক্ষমতায়, আমরা মানে সম্পত্তিতে এসছি, ক্ষমতায় নেই, তাহলে এটা কি করে মেনে নেওয়া যায়? 26 জুলাই 1989, সরি 1789, কান্টের ফার্স্ট ক্রিটিক লেখা হয়ে গেছে। ফ্রান্সে প্রথম আন্দোলন শুরু হলো, ব্যাস্টিল দুর্গ ভেঙে গেল। ব্যাস্টিল, রাজা 15th লুই কোথায় গেল? 15th লুই, 14th লুইয়ের কথা জানি আমরা ইতিহাসে, 16th লুইয়ের কথা জানি, 15th লুই কোথায় গেল? 15th লুই শোনা যায় ইন এক্সাইল মারা গিয়েছিলেন। ওখানে আন্দোলন হচ্ছিল, ইন এক্সাইল মারা গিয়েছিলেন। তিনি কখনো মনার্ক হতে পারেননি। 14th পরে 16th লুই হয়েছে। এখন এক মিনিট, হ্যালো, I'm busy. Stop. Call me again. হ্যাঁ, 15th লুই ইংল্যান্ড থেকে মারা গিয়েছিলেন শোনা যায়, তার কথা বেশি ইতিহাসে লেখা নেই। 16th লুই কিন্তু খুব একটা ভালো মনার্ক ছিলেন না। শাসন কার্যে তার মন ছিল না, তার দাদামশাইয়ের ঠাকুরদার মতো শাসন কার্যে ছিল না। ঠাকুরদা একটুখানি ওই প্রজাপতি হয়ে ঘুরে বেড়াতেন, ওর ওই সব আগ্রহ ছিল না। উনি তালা সারাতেন, যে রাজবাড়ির যে তালাগুলো খারাপ হয়ে গেছে, উনি বসে বসে সারাতেন, সারাদিন ওই কাজ করতেন। এবং শোনা যায়
যে মারিয়া আন্তোয়ানেতের সাথে ওর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের মধ্যে কোনো ফিজিক্যাল সম্পর্ক ছিল না। মারিয়া আন্তোয়ানেতের যে বাচ্চা সেগুলো অন্যের বাচ্চা, যাই হোক সেগুলোও শোনা যায়। খুব ঘমণ্ডিরা সম্রাজ্ঞী মারিয়া আন্তোয়ানেত, হেঁটে গেলে তার পিছনে 500 দাস দাসী তার পিছনের আংড়া খাটা ধরে নিয়ে চলে, 500 দাস দাসী। ফ্রান্সে তখন প্রচন্ড খারাপ অবস্থা, প্যারিসের ওপর লোক খেতে পাচ্ছে না, এরকম অবস্থা। 1 পাউন্ড লোফ 13 ফ্রাঁ দাম হয়ে গেছে তখনকার দিনে। লোক রাস্তায় বেরিয়ে পড়েছে, আমরা খেতে পাচ্ছি না রানীমা, আমরা খেতে পাচ্ছি না। রাজামশাই তো দেখা নেই, সে তালা সারাচ্ছে। রানীমা আমরা খেতে পাচ্ছি না। তো রানীমাকে জিজ্ঞাসা করছে, রানীমা দাসদাসীকে জিজ্ঞাসা করছে ওটা কি কয়, কি কয়? তো দাসদাসী বলে রুটি নাই। তো রুটি নাই, তো রানীমা শুনে বলে রুটি নাই তাতে আমি কি করবো, ওদের কেক খাইতে বলো। এই কথাটা ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। ফ্রান্সে তখন এই রকম একটা আগুন জ্বলছে, 3টে মন্ত্র। গরিব লোকেরা কিন্তু কখনো, গরিব না খাওয়া লোকেরা কখনো পৃথিবীতে বিপ্লব করেনি। ভুখা, এটা মিসকনসেপশন। ভুখা নাঙ্গা লোক রাস্তায় দাঁড়িয়ে পড়ে ভিক্ষা করলো, এই আন্দোলন করলো, এসব কেউ করেনি। কোনোদিন বিপ্লব করেনি। তারা দাঙ্গা করেছে, হ্যাঁ দাঙ্গা করেছে, বিপ্লব করেনি। বিপ্লব করে অ্যাম্বিশাস লোক, যাদের আছে অথচ নেই, অন্যদিকে আছে অন্যদিকে নেই, তারা করে। ফ্রান্সেও তাই হলো। এই যারা বিপ্লব করলো তারা কিন্তু সব এলিট ক্লাস। এলিট ক্লাস মানে ওই এলিট নয়, স্বীকৃত এলিট নয়, তারা হচ্ছে ধনবান, বনিয়ার জাত, ধনবান। তারা ব্যবসা করে অনেক পয়সা করে ফেলেছে, সমাজে সম্মান নেই, তারা বিপ্লব করলো। এবং সঙ্গে ওই ভুখা মানুষদের, যারা ভুখা নাঙ্গা খেতে পায় না, সেই মানুষরা তাদের শক্তি। এটা সবসময় হয়েছে ইতিহাসে, এটাই নিয়ম, এটাই হয়। যদি এটা আমার ইন্টারপ্রিটেশন, অন্য কারোর ঘাড়ে চাপালে দুঃখিত হব। তাদের সঙ্গে নিল, এসে ভার্সাই প্রাসাদ ঘিরে ধরেছে। মাদেম আমার, মাদমোজেল মাদাম আমার এ নেই, আমি খেতে পাচ্ছি না, 13 ফ্রাঁ হয়ে গেছে 1 পাউন্ড রুটি। বলে ওদের বলে দাও ওরা মানে ওরা কেক খাক, রুটি নেই তো আমি কি করব। তখন লোকে ঘিরে ব্যাস্টিল ভেঙে ফেললো। শোনা যায় ব্যাস্টিলে হাজার হাজার বন্দীকে রেখে দেওয়া হয়েছিল, কথাটা সত্যি নয়। ব্যাস্টিল ভাঙার পরে যেটা দেখা গেল, সেখানে 6-7 জন বন্দী ছিল, 6-7 জন বন্দী ছিল, পলিটিক্যাল প্রিজনার। এটা সেদিনে হয়েছিল। কিন্তু এইটা শুরু হলো ফ্রেঞ্চ রেভলিউশনের। রাজা কিছু করছে না, রাজাকে মানবো না, আমরা আমরা এ চাই, মানে রিপাবলিক চাই, আমরা রিপাবলিক চাই, জনগণের শাসনে দেশ চলবে, জনগণের শাসনে দেশ চলবে। এটা ফ্রান্সে হলো। ফার্দিনান্দের সুযোগে, ফার্দিনান্দের সঙ্গে খুব ভালো বন্ধু ছিল মারিয়া আন্তোয়ানেতের, রানী পালাতে চেষ্টা করলো ভার্সাই প্রাসাদ থেকে একটা ছ্যাকড়া গাড়ি করে ভেরোনার উদ্দেশ্যে, যে আর এখানে বাঁচা যাবে না, এই প্রাসাদে থাকলে অ্যাটাক করবে। ভেরোনা ক্রস করতে পারলে ও ফার্দিনান্দের রাজ্যে ঢুকে যাবে, প্রুশিয়ায় ঢুকে যাবে। কিন্তু কি সন্দেহ হয়েছে, রক্ষীদের চাদর খুলে একটু মুখটা দেখেছে, দেখে চিনে ফেলেছে এ তো আমাদের রাজা রানী। বলছে আমরা রাজার খানসামা আর আয়াকে ধরে ফেলেছি।
বলে ওই ছ্যাকড়া গাড়িতে মারতে মারতে তাদের প্যারিসে ফিরিয়ে নিয়ে এসছে। এবং মানে বিচারের নামে তো একটা প্রহসন, বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে ওখানে গিলোটিন করা হয়েছে 1991, 1791 গিলোটিন করা হয়েছে, যখন ফ্রেঞ্চ রেভলিউশন একদম টপে চলছে, গিলোটিন করা হয়েছে তাদের। কান্ট, খেয়াল করতে হবে, কান্টের এই সময় দুটো ক্রিটিক লেখা হয়ে গেছে। কান্ট তার আগেই পারপেচুয়াল পিস লিখেছেন। পারপেচুয়াল পিস কেন? ওই এলাকার লোকগুলো প্রুশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি, এরা সব মাথা টোকাটুকি করছে, ফ্লোরেন্স, এরা সব মাথা টোকাটুকি করছে এই সময়। কান্ট পারপেচুয়াল পিসের কথা বলছেন এবং বলছেন ক্ষমতাটা যদি জনগণের হাতে আসে, এরকম বেনাভোলেন্ট মনার্ক আমরা চাই না, জনগণের হাতে যদি ক্ষমতাটা আসে, এটা কিন্তু তার প্রি ক্রিটিক্যাল রাইটিং, বলছে জনগণের হাতে এলে পারপেচুয়াল পিস হবে। এটা কান্ট বলতে চাইছেন সেই সময়। কিন্তু সেদিন যেমন ভাবে তারাদি বলছিলেন যে ফার্ডিনান্ড টু এর জীবিতাবস্থায় তিনি ওটা প্রকাশ করতে পারেননি, সেটা ঠিকই, যেমন ভাবে গ্যালিলিও পারেননি, সেরকম ভাবে উনিও পারেননি যে ওটা প্রকাশ করতে। কিন্তু ওইখানে উনি বলছিলেন যে ক্ষমতার কি বিকেন্দ্রীকরণ হলে, কি কি উপায়ে হলে, যেটা তার পরবর্তী সেকেন্ড ক্রিটিককে খুব ভাবে ইনফ্লুয়েন্স করেছে, সেটা এটা প্রি ক্রিটিক্যাল রাইটিং, সেখানে কিন্তু তিনি ওটা বলছেন যেটা কিভাবে হবে পারপেচুয়াল পিস, কারণ তার পিসের দরকার। এবং তিনি ফ্রেঞ্চ রেভলিউশন দেখছেন, তিনি যখন ফার্স্ট ক্রিটিকের সেকেন্ড এডিশন লিখছেন, তিনি বসে বসে ফ্রেঞ্চ রেভলিউশন দেখছেন, বা ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হবে এরকম সময়টা দেখছেন। তিনি ইউরোপের একদম ফ্রান্সের পাশে বসে রয়েছেন, তিনি এটা বুঝতে পারছেন যে কি হতে চলেছে। হয়তো এটা আন্দাজ করতে পারেননি যে এই ফ্রেঞ্চ রেভলিউশনের তিনটে যে মন্ত্র, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই তিনটে সারা বিশ্বের পরবর্তী 300 বছর ধরে মন্ত্র হয়ে যাবে মানুষের জনজীবনের এবং সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার। সেটা তিনি তখনও হয়তো বুঝতে পারেননি, কিন্তু বুদ্ধিমান লোক এটা বুঝতে পারছেন একটা বিরাট পরিবর্তন আসছে। সেই অশান্তির মধ্যে শান্তি কি করে দরকার? ওকে হত্যা করছে, ও হত্যা করছে। মধ্য ইউরোপের দেশগুলো, ছোট ছোট দেশগুলো, বলকান দেশগুলো লড়ছে, তার ভেতর এমনকি বড় দেশগুলো, এই জার্মানি, ইটালি, ফ্রান্স, এরাও লড়ছে। তো এটা একটা খুব খারাপ অবস্থা। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? আমি তারপরে পরের ধাপে এগোবো। স্যার, আমি একটা কথা বলতে পারি? দেবারতী বিশ্বাস বলছি। বলছি, প্রশ্ন বলতে আমি একটা জায়গায় একটু মিস করে গেছি। ওই এজ অফ রিজনটা কার লেখা, ওটা আরেকবার একটু বলে দেবেন? থমাস পেইন। বানানটা থমাসের পরে ওনার সারনেমের বানানটা? PAN, পেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থমাস, টম পেনও বলে, টম পেনও বলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসলে থমাসটা ইংলিশে টম, ডাক নামটা টম হয়। আচ্ছা, স্যার, এই ফ্রেঞ্চ রেভলিউশনে যে তিনটি মন্ত্রর কথা বলছেন, সেগুলোর তাৎপর্য কান্টের ফিলসফিতে আমরা কি পরে পাবো? হ্যাঁ, কান্টের ফিলোসফিতে পরে অবশ্যই আছে। দেখো, উনি যখন এথিক্স করছেন, এটাকে রাখবার জন্য তো উনি খুব করে চেষ্টা করলেন। এটা একটা, দেখো, অ্যাক্টিভিজম, অ্যাক্টিভ মুভমেন্ট। একটু যারা বুঝবে না তারা একটু চুপ থাকো এই মুহূর্তের জন্য, কারণ এখানে একটা অন্য কথা বলা হচ্ছে।
যেহেতু প্রশ্ন এসছে তাই। এটা একটা অ্যাক্টিভ মুভমেন্ট, এখানে তিনটে দাবি রাখা হচ্ছে, লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি। এখন তোমার লিবার্টি দরকার, লিবার্টির জন্য অটোনমি দরকার। তুমি লিবার্টি তোমার এনজয় করতেই পারবে না যদি না তোমার অটোনমি থাকে। কারণ সেকেন্ড ক্রিটিকে প্রচন্ড চেষ্টা করলেন কি করে অটোনমিকে রাখা যায়, তার ফার্স্ট ক্রিটিকে কোনো অটোনমির জায়গা নেই, অ্যাপারেন্টলি অটোনমির কোনো জায়গা নেই। আবার বলছি অ্যাপারেন্টলি। তাহলে সেকেন্ড ক্রিটিকে খুব করে চেষ্টা করলেন অটোনমিকে রাখা যায়, এবং সেকেন্ড ক্রিটিকেই তিনি যখন ওই প্রিন্সিপাল গুলো দিচ্ছেন, যেখানে তিনি ওই মানে কি বলবো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের বিভিন্ন ফর্ম গুলো দিচ্ছেন, যেখানে কিংডম অফ এন্ড বলছেন, সেখানে দেখো ট্রিট এভরি হিউম্যান বিং অ্যাজ এ হিউম্যান বিং, এরকম একটা কথা বলছেন, তাই না? যে সবাইকেই তুমি হিউম্যান বিং এর সম্মান দাও, তাহলে এক পার্ট। এখানে কিন্তু ইকুয়ালিটির কথা বলছেন এবং একই সঙ্গে ফ্রেটার্নিটির কথা বলছেন। ফ্রেটার্নিটি ছাড়া হবে না ওটা। ওই প্রিন্সিপালটা তুমি ফলো করলে ওর থেকেই ফলো করবে যে ফ্রেটার্নিটি। কাজে উনি এই ইকুয়ালিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এই তিনটেকেই রাখছেন অন্য ফর্মে, ওই ফর্মে নয়। ফ্রেঞ্চ রেভলিউশনে যে ফর্মে একটা র ফর্মে এসেছিল সেই ফর্মে নয়, তিনি একটা এটাকে একটা একটু লিকুইডিফাই করছেন, করে একটা অন্য ফর্মে নিয়ে এসে রাখছেন। এবং মনে হচ্ছে ওর এছাড়া একটা এথিক্যাল সোসাইটি, একটা সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি কথাটা অবশ্য পরে এসছে, কান্টের সময় ছিল না, সেটা থাকতে পারবে না, এটা ওর মনে হচ্ছে। শুধুমাত্র এপিস্টেমোলজি করে কিছু হবে না, এটাই উনি বিশ্বাস করছেন। আমি শুধুমাত্র এপিস্টেমোলজি করলাম যে এই আমার নলেজের ডোমেইন, এর বাইরে আমি যেতে পারবো না, এইটুকু করে হবে না, তার বাইরে আমায় যেতে হবে। কিভাবে যাব সেটা প্রশ্ন। আচ্ছা, আর কোন প্রশ্ন থাকলে বলো। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তারপরে আমি আরেকটু এগোবো, এখনো টাইম আছে। আচ্ছা, ইতিহাসের দিকটা তাহলে একটু বোঝা গেল যে আমরা ইতিহাসে কান্টকে কোন দিক থেকে ধরতে চেষ্টা করেছি। মেরিয়া আথওয়ানেত কিন্তু আর ফিরে যেতে পারলেন না। 1970-তে কিন্তু মারিয়া থেরেসা মারা গেছিলেন। কাজে মেরিয়া আথওয়ানেত যখন পালিয়ে যেতে চাইছেন, তিনি অবশ্যই মারিয়া থেরেসার কাছে পালাতে পারতেন না। ওটা বোন ছিল, বোনটাও অল্প বয়সে মারা গিয়েছিল। মারিয়া আথওয়ানেতের একটা বোন ছিল, অল্প বয়সে মারা গিয়েছিল। খুব ভালোবাসতেন, সেই শখটা তিনি ভোলেননি, এবং তিনি ওই রকম লাইফ লিড করতেন। যখন ফ্রান্সের ওই অবস্থা, তখন তিনি ওই রকম লাইফ 500 দাসদাসী মেনটেন করতেন। রাজার এদিকে, সম্রাটের এদিকে কোনো দিকেই মানে দৃষ্টি ছিল না। তিনি ছোটখাটো কাজ টাজ করতেন, এই সমস্ত করতেন, এই সারাচ্ছেন, এই সারাচ্ছেন, খেলনা সারাচ্ছেন, চাবি সারাচ্ছেন, এই করতেন তিনি। কাজেই একটা প্রচন্ড প্রকাণ্ড মানে রাগ মানুষের মধ্যে জমে উঠেছিল, এবং ওই বললাম যে একটা অ্যাম্বিশাস গ্রুপ তৈরি হয়েছিল, যারা ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্স, কান্ট এগুলো কিন্তু দেখছেন, কান্ট এগুলো দেখছেন। এবার কান্টের কথায় ফিরে আসি, বইয়ের কথায় ফিরে আসি। যদি এখানে তোমাদের এটা এটুকু হিস্ট্রি পার্ট, হিস্ট্রি এটুকু বললাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনো বলো, নাহলে আমি কান্টের থেকে ফিরে আসছি। শাস্ত্রেও তো ঢুকতে হবে।
আচ্ছা, কান্টের ক্রিটিক্যাল, প্রয়াস, হ্যাঁ জাস্ট সরি, একটা ফিলসফি মানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা শুনলাম, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড কি এখন বলবে না কান্ট শুরু করে বলবে? কান্ট শুরু করে কিছুটা বলবো, আর আচ্ছা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড একটু বলেছি আচ্ছা, হ্যাঁ 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 বলেছো। তারপরে আমি আবার কান্ট বলতে বলতে ওটা আমায় বলতেই হবে। আচ্ছা, এখানে একজন হাত তুলছে, দেখি। অনিশ হাত তুলছে। অনিশ, বলো। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি ওই ফ্রেঞ্চ রেভলিউশনের প্রসঙ্গটা বললেন, যদিও প্রশ্নটা একটু অন্য পার্সপেক্টিভে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে ব্রিটিশ সাহিত্যেও মানে ঠিক ফরাসি বিপ্লবের পরবর্তী সময় বা ওই সময়কে কেন্দ্র করে ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে বা অন্যান্য কবিদের হাত ধরে রোম্যান্টিসিজমের জন্ম হচ্ছে। মানে ওই যে আকাল যে সময়, সেই সময়ের দ্বারা তারাও ভীষণভাবে প্রভাবিত। তো সেখান থেকেও একটা সাহিত্যে একটা খুব স্ট্রং একটা ধারার তৈরি হচ্ছে ওই সময়েই। তো আমার প্রশ্নটা হলো যে এই রকম ভাবে যে একটা রোমান্টিক সাহিত্যের যে জন্ম হচ্ছে ইংল্যান্ডে, তার কোনো ধারা বা তার কোনো প্রভাব কান্টের মানে মানসিকতাতেও পড়েছিল কিনা? কারণ এখানে আপনার আলোচনা থেকে যেটা আমরা দেখতে পেলাম যে যেমন কান্ট, আপনি পারপিচুয়াল পিসের কথা বললেন যে ওই সময় থেকেই বেরিয়ে আসছে, ওই একই কালগর্ভ থেকে কিন্তু এটাও বেরোচ্ছে, মানে রোমান্টিক সাহিত্যেরও জন্ম হচ্ছে। তো এইটা একটা আমার জাস্ট প্রশ্ন এখান থেকে, যে এই মধ্যে কোনো একটা প্রভাব কান্টেও পড়েছিল কিনা। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন রোম্যান্টিসিজম নিয়ে প্রশ্ন, রোম্যান্টিসিজমের কথায় পরে আসবো। এখন রোম্যান্টিসিজমটা যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা কান্টের একটু পরে। কান্ট রোম্যান্টিসিজমের দ্বারা যতটা ইনফ্লুয়েসড হয়েছে তার থেকে বেশি রোম্যান্টিসিজম কান্টের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। রাদার they developed in antagonism with Kant. Kant thoroughly anti-romantic. কান্টের মধ্যে ওরকম রোম্যান্টিসিজমের লেশ খুব কম পাওয়া যায়। রোম্যান্টিসিজমটা কান্টের এগেনস্টের একটা মুভমেন্ট, যে আমাদের রিজন সবকিছু, মুভমেন্টের মূল কথা হচ্ছে আমাদের রিজন সবকিছুকে গাইড করে না। তার কাউন্টার বাইরে, এনলাইটেনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তার বাইরে অনেক কিছু আছে, আমাদের তো অনেক কিছু আছে। রিজন সবকিছু গাইড করে না, আমি ট্রুথে সবকিছুতে পৌঁছাতে পারবো না রিজন দ্বারা। কান্টের ক্লেমও নয় যে আমি ট্রুথের, কারণ উনি রিজনের পারভিউটা একদম, ডোমেইনটা একদম ছোট করে দিয়েছেন, দিয়ে বলেছেন এইটুকুর মধ্যে রিজন কাজ করে, তার বাইরে রিজনের কাজটা ইনভ্যালিড। এবং উনি কোথাও ইমোশন এটসেট্রা এগুলোর প্রভাব অস্বীকার করেননি। যেটা অস্বীকার করেছেন সেটা হচ্ছে যে এগুলোর প্রভাব নয়, এগুলোর প্রভাবের মরাল ইমপ্লিকেশন, এটা অস্বীকার করেছে। যে এর মরাল ইমপ্লিকেশন থাকবে না থাকবে না, এই ইনফ্লুয়েন্সের মরাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে উনি আপত্তি করেছেন, অন্য ইমপ্লিকেশনের ক্ষেত্রে উনি আপত্তি করেন। এমনকি উনি এতদূর বলেছেন মরাল ইমপ্লিকেশনের ক্ষেত্রেও সেটা থাকতে পারে, কিন্তু সেটা যেন গাইডিং ফোর্স না হয়। ইমোশন এটসেট্রা যেন মরাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে গাইডিং ফোর্স না হয়, এইটা উনি বলেছেন। বাকি সেখানে মরাল ইমপ্লিকেশন থাকবে না এরকম কথা কিন্তু উনি কোথাও বলেন, যে তুমি একদম শুষ্ক কাষ্ঠ হয়ে রিজন দিয়ে শুধু চলো, এরকম কথা কান্টের মধ্যে কোথাও নেই। যাই হোক, আমি ফিরে আসি আমাদের টেক্সটে। এবার তোমাদের যদি ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন থাকে বলো। আমি ইতিহাসবিদ নই, আমি ইতিহাস কিছুই জানি না, আমি একটু ওই
বললাম, কিন্তু আমি ইতিহাসকার নই। তো তোমাদের যদি ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন থাকে বলো, নাহলে আমি আপনার এখানে ফিরে আসছি। কারণ কেন কনিসবার্গের বাইরে যাননি তার কোনো কারণ আমরা জানতে পারি না। হয়তোবা ওই যে ভোলাটাইল সিচুয়েশন ছিল, যেটা তাকে মানে তাকে ইনস্টিগেট করেনি, যেটা তাকে ইন্সপায়ার করেনি ওর বাইরে যেতে। কিংবা এটা হতে পারে যে তিনি নিজের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আর কোনো দেশ দেখা ইত্যাদি করা এটা ওর আগ্রহের মধ্যেই ছিল না, ওর প্রায়োরিটির মধ্যেই ছিল না। কিন্তু ইনফ্যাক্ট উনি যাননি, উনি একটা ছোট্ট শহরের মধ্যে সারাটা জীবন কাটিয়েছেন। এবং তার ওই আবার বললাম মিগার ইনপুট, টরেনশিয়াল আউটপুট, অল্প পড়তেন, ভালো ইংরেজি জানতেন না। তো উনি খুব ভালো পাঠক ছিলেন না, যেমন ছিলেন আইরিস, যা বই পড়ে ফেলতেন। উনি ওরকম ছিলেন না, অল্প পড়তেন, কিন্তু ওই টোরেনশিয়াল আউটপুট ছিল। যাই হোক, ফিরে আসি কান্টের ক্রিটিক অফ পিওর রিজন। কেন? তবে আগে একটা কথা বলা দরকার, এই যে এনলাইটেনমেন্ট, এই এনলাইটেনমেন্টের কেন্দ্রে কান্ট। কেন বলছি? তার কারণ হচ্ছে এই এনলাইটেনমেন্টের কেন্দ্রে একজন রেশনাল হিউম্যান বিং। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। রেশনাল হিউম্যান বিং অর রেশনাল ম্যান। একজন ম্যান যে লম্বা নয়, মোটা নয়, বেটে নয়, খাটো নয়, এরকম একজন ম্যান, মানে ইউনিভার্সাল ম্যান। ইউনিভার্সাল তো ইউনিভার্সাল কাউ যে কাউ ইউনিভার্সাল, সেটা কাউ জাতি, গোত্র জাতি। এটা তো লম্বা নয়, বেটে নয়, কালো নয়, ফর্সা নয়, নীল নয়, এটা তো এরকম কিছু বলা যাবে না। ঠিক তেমনি ইউনিভার্সাল ম্যানকেও ওরকম বলা যাবে না, লম্বা, খাটো, সাদা, কালো, এরকম বলা যাবে। এটা একটা ইউনিভার্সাল ম্যান। এখন what is important about man, what distinguishes the man from other beings, other creatures? It is his rationality. When I say his, I mean his. এখানে ম্যান কিন্তু ম্যান, ওম্যান নয়। যদিও মুখে বলা হচ্ছে ম্যান মানে ম্যান, ওম্যান সবাই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সেটা আমরা পরে হয়তো দেখতে পাবো যদি আমরা একটু ফেমিনিস্ট থিওরিজ ঘেঁটে দেখি। ইউনিভার্সাল ম্যান, ইউনিভার্সাল ম্যান কি করে, তার বৈশিষ্ট্য কি? এই মানুষের একটা বৈশিষ্ট্য আছে অন্যান্য প্রাণীদের থেকে, তার কাছে রিজন বলে একটা জিনিস আছে, অন্যান্য প্রাণীর যেটা নেই। এই রিজনটা অন্যান্য প্রাণী থেকে তাকে ব্যতিক্রমী করে তোলে। অন্যান্য প্রাণী ইনস্টিংক্ট দিয়ে চলে, যাকে হাক্সলি বলবেন কনসাস অটোমেটা। কিন্তু হিউম্যান বিংস আর নট কনসাস অটোমেটা, they are automata and they are conscious. These two are different. They can control on what? They can control nature. Nature দু রকমের হয়, ইন্টারনাল নেচার, আমার প্যাশন, ইমোশন, এটসেট্রা, and external nature. মানুষ এই সময় থেকে শিখতে শুরু করলো আমি বাহ্য জগৎকে কন্ট্রোল করতে পারি। এর আগে মানুষের এই বোধ ছিল না। ঝড় হলে মরে যাব, বৃষ্টি হলে মরে যাব, তুফান হলে মরে যাব, ভূমিকম্প হলে মরে যাব,
কিন্তু মানুষ জানলো যে আমি নেচারকে কন্ট্রোল করতে পারি। সায়েন্সের একটা বড় প্যারাডাইম হয়ে গেল কন্ট্রোল অফ দ্য নেচার। আরো কতগুলো জিনিস আছে। একটা পজিটিভিস্ট অ্যাপ্রোচ, যদি লজিক্যাল পজিটিভিস্টদের কথা বলছি না, কারণ তারা অনেক পরে এসছেন, হিস্টোরিক্যাল কথা এখানে বলছি না, পরে এসছেন, এখানে আমি ডেকার্টকেও রাখবো। যে সায়েন্স বা হিউমকেও রাখবো। সায়েন্স কি করে? সায়েন্স অবজারভেশন দিয়ে চলে। এই অবজারভেশনের একটা ভ্যালিডিটি আছে। এই ভ্যালিডিটিটা একরকম একটা অর্থে ইনকরিজিবল, ইরেফিউটেবল। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে, এটা যে ইনকরিজিবল তার প্রমাণ কি করে হবে? এটা যে ইরেফিউটেবল তার প্রমাণ কি হবে? সায়েন্স তো পাল্টে পাল্টে যায়। সেখানে এরা যারা পজিটিভিস্ট তারা একটা ফিলসফিক্যাল জাস্টিফিকেশন তৈরি করলেন। হ্যাঁ, এরা যে করিজিবল, এরা যে ইনকরিজিবল, এরা যে মানে রেফিউটেবল বাট নট রেফিউটেড। করিজিবল হলেও মানে নট ইনকরিজিবল হলেও নট রেফিউটেড, এই জায়গায় যে পৌঁছাচ্ছেন এটা ঠিক, ঠিক দর্শন। ভুলের সম্ভাবনা আছে তবুও যে ঠিক সেটা কি করে প্রমাণ করবে? 1 মিনিট একটু জল খেয়ে নিই। এটা কি করে প্রমাণ করবে? হ্যাঁ, প্রমাণ করার রাস্তা আছে। প্রমাণ করার রাস্তাটা হলো ফিলসফি। ফিলসফি তাহলে কি করে? সায়েন্টিফিক যে এন্ডেভার, তার মেথোডোলজি এবং তার জাস্টিফিকেশন নিয়ে আলোচনা করে টু ভিন্ডিকেট সায়েন্স। সায়েন্সকে প্রমাণ করার জন্য সায়েন্সের যে পদ্ধতি, সায়েন্সের যে মানদণ্ড, সেটা নিয়ে আলোচনা করে। এই দর্শন, এটা একটা অ্যাপ্রোচ। কান্টের অ্যাপ্রোচটা একদম আলাদা। কান্ট বলছেন এরা সবাই কিন্তু একটা বেসিক, একটা মোল্ডের মধ্যে এসে গেছেন। সেখানে দুটো প্রশ্ন। এক, বিজ্ঞান থাকতে দর্শনের কি প্রয়োজন? এর মধ্যে একটা সাব কোয়েশ্চেন হচ্ছে বিজ্ঞান দর্শনের পার্থক্য। বিজ্ঞান থাকতে দর্শনের আর কি প্রয়োজন? বিজ্ঞানী তো সব করছে। এবং নিউটন বলেছেন, তারপরে এই স্টিফেন হকিং বলেছেন সেটার দিকে। বিজ্ঞান জগতের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। তাহলে বিজ্ঞান থাকতে দর্শনের কি প্রয়োজন? দ্বিতীয়ত, প্রথমত বিজ্ঞান থাকলে দর্শনের কি প্রয়োজন? দ্বিতীয়ত, বিজ্ঞান দর্শনের কি উপকার করে? দর্শন বিজ্ঞানের কি উপকার করে বা কিভাবে উপকার করে? এটা প্রশ্ন। দর্শনকে বাদ দিলে কি হয়, কি ক্ষতি? হ্যাঁ, যারা স্টঞ্চ মানে পরবর্তীকালে যারা স্টঞ্চ
লজিক্যাল পজিটিভিস্ট তারা বলবেন দর্শনকে বাদ দিয়ে দাও, কোনো দরকার নেই। বিজ্ঞানী তো সব করতে পারছে, দর্শনের আর কি দরকার? দর্শনকে বর্জন করো। কিন্তু সবাই তা করেন না। দর্শনকে বর্জন করো এই কথা সবাই বলে না। যেমন পজিটিভিস্টরা বলবেন, লজিক্যাল পজিটিভিস্টদের কথা বলছি না, পজিটিভিস্টরা বলবেন, আর্লিয়ার পজিটিভিস্টরা বলবেন যে না, এই বিজ্ঞানেরও মেথোডোলজি গুলো আলোচনা করা দরকার, এবং বিজ্ঞান যে কথাগুলো বলছে তার ক্রাইটেরিয়ান গুলো, মানদণ্ড গুলো, ক্রাইটেরিয়ান গুলো, মানদণ্ড গুলো, এটা বিচার করা দরকার। কে করবে? এটা দর্শন করবে। কান্ট এসে একটা অন্য কথা বললেন, একদম অন্য কথা বললেন। কান্ট এসে বললেন দেখো, বিজ্ঞানের পদ্ধতি আর দর্শনের পদ্ধতি একদম আলাদা। বিজ্ঞানের লক্ষ্য, দর্শনের লক্ষ্য একদম আলাদা। কিসে আলাদা? কিসে আলাদা? বিজ্ঞানের পদ্ধতি আর দর্শনের পদ্ধতি কিসে আলাদা? আলাদা হচ্ছে এতেই যে বিজ্ঞান, এম্পিরিক্যাল সায়েন্স, সে ফার্স্ট অর্ডার স্টাডি করে। এটা কান্টের বক্তব্য বলছি, ফার্স্ট অর্ডার স্টাডি করে। কিন্তু দর্শন সেকেন্ড অর্ডার স্টাডি করে। মানে কি সেকেন্ড অর্ডার স্টাডি করে? মানে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বা আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে যেগুলো, আচ্ছা এখানে একটা পার্থক্য করে নিই তারপরে বলছি, নাহলে বোঝা যাবে না। কিছু জিনিস হচ্ছে এম্পিরিক্যাল, অভিজ্ঞতা দিয়ে আসে। কিছু জিনিস আছে যেমন অভিজ্ঞতা দিয়ে আসে যে ঘাসের রং সবুজ। কিছু জিনিস আছে প্রাকসিদ্ধ, যেমন 2 আর 2 4। এরকম আছে কিছু জিনিস যেখানে অভিজ্ঞতা লাগে না। বিজ্ঞানের গবেষণার বিষয় সব অভিজ্ঞতা দিয়ে আসে, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিয়ে আসে। এক্সপিরিয়েন্স, অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। কান্ট এসে প্রথম ক্লেম করলেন যে এক্সপিরিয়েন্সের মধ্যে এমন কিছু জিনিস আছে, যেগুলো পূর্বত সিদ্ধ, যেগুলো অভিজ্ঞতার মধ্যে আসে না, দিয়ে আসে না। কথাটা শুনেই যেন আত্মবিরোধী বলে মনে হয়, কিন্তু কথাটা আত্মবিরোধী নয়। এক্সপিরিয়েন্সের মধ্যে এমন জিনিস আছে যেগুলো অভিজ্ঞতা দিয়ে আসে না, সেগুলো আবিষ্কার করার কাজ হচ্ছে দর্শনের। অন্য ভাষায় বলি, যে ভাষায় কান্ট বলেছেন সে ভাষাটায় বলি, যে অভিজ্ঞতার মধ্যেই অভিজ্ঞতার কিছু পূর্বত সিদ্ধ শর্ত আছে যেগুলো অভিজ্ঞতা দিয়ে আসে না। পূর্বত সিদ্ধতায় অভিজ্ঞতা দিয়ে আসে না, সেগুলো আবিষ্কার করার কাজই হচ্ছে দর্শনের। এটাই ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। দে আর দ্য ট্রান্সেন্ডেন্টাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স। তারাই হচ্ছে অভিজ্ঞতার পূর্বত সিদ্ধ শর্ত। এবং পূর্বত সিদ্ধ বলেই বা বিশুদ্ধ শর্ত, বিশুদ্ধ বা পূর্ব সিদ্ধ বলেই অভিজ্ঞতা দিয়ে আসে না। শুনে মনে হয় এ যেন সোনার পাথর বাটি। আসবো কেন এরকম হয়, এটা আসবো। এই কথাটা কান্ট প্রথম বলেননি,
কান্টের পূর্বে অনেকেই বলেছেন, অভিজ্ঞতাবাদীরাও এমনকি বলেছেন যে লক যখন বলছেন সাবস্টেন্স ইজ আননোন অ্যান্ড আননোয়েবল, কথাটাকে ঘুরিয়ে এই কথাই বলা। তুমি টেবিল দেখছো, চেয়ার দেখছো, সাবস্টেন্স কি দেখছো? একটা সাধারণ লোককে গিয়ে বলো তো সাবস্টেন্স নিয়ে এসো, সে কিছু আনতে পারবে না। কাজেই সাবস্টেন্স ইজ আননোন অ্যান্ড আননোয়েবল। তো সাবস্টেন্স ইজ আননোন অ্যান্ড আননোয়েবল, এই কথাটা অনেকেই বলেছেন। তাহলে এগুলো কান্ট বলবেন এগুলো পূর্বত সিদ্ধ শর্ত, এগুলো জেনে দেখে জানা যায় না সাবস্টেন্সকে। এটা তো লকও বলে গেছেন আননোন অ্যান্ড আননোয়েবল। কান্ট বলবেন এক ধাপে গিয়ে যে এগুলো পূর্বত সিদ্ধ শর্ত জ্ঞানের। তাহলে আমরা দুটো ভিউ পেলাম। এর আরেকটা ভিউ আছে, আমি তার ভিতর যাচ্ছি না। এই দুটো ভিউ দিয়ে আমাদের আপাতত চলে যাবে। পোস্ট মডার্নিজম এখন বোঝাতে চেষ্টা করছি না, এই দুটো ভিউ দিয়ে আমাদের চলে যাবে। একদল বলছেন এক্সপিরিয়েন্সে আমরা যে সায়েন্স পাই সে সায়েন্সটার একটা ভ্যালিডিটি আছে, এবং এই ভ্যালিডিটিটাকে টেস্ট করবার জন্য খুব খেয়াল করে কথাগুলো নোট করতে হবে। এক্সপিরিয়েন্সে যে সায়েন্স পাই সেই সায়েন্সের একটা ভ্যালিডিটি আছে, কিন্তু এই ভ্যালিডিটি টেস্টটা এক্সপিরিয়েন্স দিয়ে হয় না। এই ভ্যালিডিটি টেস্টের জন্য যে মেথোডোলজি লাগে, যে ক্রাইটেরিয়ান লাগে, সেগুলো আমাদের ডিসকার্সিভ থিঙ্কিং এ আসে, অর্থাৎ আমাদের বিশ্লেষণাত্মক চিন্তনে ধরা পড়ে। এই বিশ্লেষণাত্মক চিন্তনই হচ্ছে বিজ্ঞানের দর্শন। এটা পজিটিভিস্টদের মত বা প্রত্যক্ষবাদীদের মত। আরেকবার বলি, কথাটা একটু কঠিন এবং জটিল। বিজ্ঞানের একটা বৈধতা আছে, কিন্তু এই বৈধতা বিচারের জন্য তার পদ্ধতি এবং তার সত্যতার মানদণ্ড বিচারের অপেক্ষা রাখে। কিন্তু পদ্ধতি এবং সত্যতার মানদণ্ড এটা বিজ্ঞানের, অর্থাৎ ভূমিস্থল স্তরে বিচার করা সম্ভব নয়। এটা একটা উচ্চ স্তরে বা দ্বিতীয় স্তরে বিচার করা সম্ভব। এই উচ্চ স্তর বা দ্বিতীয় স্তরটা হচ্ছে দর্শনের স্তর। দর্শন বিচার করে যে বিজ্ঞানের মানদণ্ড এবং তার যে ক্রাইটেরিয়ান বা তার মানদণ্ড এবং তার যে পদ্ধতি, মেথোডোলজি, এটা ঠিক কিনা। এই জন্য দর্শনের প্রয়োজন আছে দ্বিতীয় স্তরীয় বা উচ্চ স্তরীয় বিশ্লেষণের জন্য। এটা একটা মত, লজিক্যাল পজিটিভিস্টদের মত। আশা করি এটা পরিষ্কার হয়েছে। দ্বিতীয় মত, এইটাই একটু মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট করছে। হ্যাঁ, দ্বিতীয় মত হচ্ছে কান্টের মত। তৃতীয় মত বলছি না, তৃতীয় চতুর্থ মত আরো হতে পারে। কান্টের মত বলছি যে না, দর্শনের প্রয়োজন কি? এই যে অভিজ্ঞতা গ্রাহ্য বিজ্ঞান, এই বিজ্ঞানকে স্থাপন করতে গেলে বিজ্ঞানের মধ্যেই এমন কিছু, আমাদের এই বৈজ্ঞানিক জ্ঞানের মধ্যেই এমন কিছু উপাদান আছে যেগুলো পূর্বত সিদ্ধ বা পূর্ব শর্ত, বৈজ্ঞানিক জ্ঞানের পূর্ব শর্ত।
এই পূর্ব শর্ত পূরণ না করলে বৈজ্ঞানিক জ্ঞান সম্ভব হবে না। এবং এই পূর্ব শর্ত, প্রথম কন্ডিশন হচ্ছে পূর্ব শর্ত, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই পূর্ব শর্ত গুলো হচ্ছে প্রাক সিদ্ধ। যেহেতু পূর্ব শর্ত সেহেতু তা প্রাক সিদ্ধ, মানে অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত নয়, কারণ সেটা অভিজ্ঞতার শর্ত। এই জ্ঞানের পূর্ব শর্তগুলো আবিষ্কার করাই দর্শনের কাজ, এবং এই পূর্ব শর্তগুলোই বিজ্ঞানের ভিত্তি যোগায়। এটা কান্ট বললেন। ভুল বললেন কি ঠিক বললেন সেটা আমার দায় নয়, আমার দায় হচ্ছে কান্ট এটা বললেন। বাহ, ভালো কথা। তাহলে এটা সেকেন্ড ভিউ পেলাম যে বিজ্ঞানের পূর্ব শর্ত নিয়ে আলোচনা বা আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের পূর্ব শর্ত নিয়ে আলোচনাই হলো দর্শন। এই যে দর্শন, এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। এটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি, আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের পূর্ব শর্ত নিয়ে আলোচনা বা আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের প্রাক সিদ্ধ শর্ত নিয়ে আলোচনা। এটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি, এটাই হচ্ছে বিচারের বিষয় ফার্স্ট ক্রিটিকের। আমি এখানে 2 মিনিট থামছি, কারোর কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে আমি আরো 15 মিনিট আছে কিছু কথা বলি। স্যার আমি একটু দুটো জায়গাতে আমার একটু সমস্যা হচ্ছে, একটু বলে দিই। আপনি স্যার ওই দর্শনের ওই ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার এই টার্মটা ইউজ করলেন, এই শব্দ ব্যবহারটা আমি ঠিক ধরতে পারলাম না। এই তো লজিকে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পড়েছি, কিন্তু এটাতে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের ব্যাপারটা স্যার যদি একটু বলেন, এটাই মূলত জানতে চাইছি স্যার। স্যার আমি কি কিছু বলতে পারি? এক এক করে হলে ভালো হয়, কারণ স্যার আমার কোয়েশ্চেনটা এটা রিলেটেডই, আমারও এটাতেই সমস্যা হয়েছে সেই বলো। কারণে। তো ফার্স্ট অর্ডার বলতে আপনি কি এখানে ওই সাবজেক্টিভ আর সেকেন্ড অর্ডার বলতে অবজেক্টিভ কে বোঝাতে চাইছেন? সাবজেক্ট অবজেক্টিভ একদম বোঝাতে চাইছি না। আমি যখন বলছি যে গ্রাস ইজ গ্রিন, এটা ফার্স্ট অর্ডার। হুম। কিন্তু আমি যদি বলি আই নো দ্যাট গ্রাস ইজ গ্রিন, এটা সেকেন্ড অর্ডার। আমি যখন বলছি গ্রাস ইজ গ্রিন ইজ ফার্স্ট অর্ডার। আমি যখন বলি আই নো দ্যাট গ্রাস ইজ গ্রিন থ্রু এক্সপিরিয়েন্স, এটা সেকেন্ড অর্ডার। কি নির্বিকল্পক আর সবিকল্পকের মতন ব্যাপারটা? একদমই নয়, গ্রাস ইজ গ্রিন ও সবিকল্পক, আই নো দ্যাট গ্রাস ইজ গ্রিন ও সবিকল্পক, একদম নয়। কিন্তু আমি একটা অন্য অর্ডারে গিয়ে বলছি, একটা হার্ড অর্ডারে গিয়ে বলছি। একটা ইউজার মেনশন দিয়ে বললে প্রয়াস ওরা কি বুঝবে? মানে যেমন আমরা একটা শব্দকে ইউজ করি, আমরা বললাম যে ভিনাস ইজ আ প্ল্যানেট, আর যদি বলি কোট আনকোট ভিনাস ইজ দ্য নেম অফ আ প্ল্যানেট। স্যার মানে ব্যবসায় এবং সেকেন্ডটা হচ্ছে অনুপ্রবেশ। অবজেক্টিভ, তাহলে মানে সেকেন্ড অর্ডার স্টাডি হবে কোটেশনের মধ্যে যেটা থাকবে। শোনো না, হ্যাঁ, আরেকটা বিষয় আছে, আরেকটা স্যার এটা বিষয়। কি ভারতীয় দর্শনের অনুব্যবসায়ের মতো একটা ব্যাপার? অনুব্যবসায়টা সেকেন্ড অর্ডার। হ্যাঁ, তুমি যখন মানে সম্পর্কটা এই হচ্ছে, বিষয় পাল্টে যায়। ফার্স্ট আমি যখন বলছি গ্রাস ইজ গ্রিন, তখন আমার বিষয়টা কি, জ্ঞানের বিষয়টা কি বলো, একটা বুদ্ধি কাটিয়ে বলো দেখি, আমি কি জানছি? যে গ্রাসটা গ্রিন। তাহলে আমি গ্রাস জানছি, হ্যাঁ। আমার অবজেক্ট হচ্ছে গ্রাস, তাই না? হ্যাঁ হ্যাঁ। আই নো দ্যাট গ্রাস ইজ গ্রিন, এখানে আমার অবজেক্টটা কি? গ্রাস। মানে আমার নলেজটা আমার অবজেক্ট। তাহলে তোমার নলেজটা তোমার অবজেক্ট। দ্যাট গ্রাস ইজ নলেজ, দ্যাট গ্রাস ইজ গ্রিন ইজ ইওর অবজেক্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড অর্ডার, সহজ। আচ্ছা। তোমার গ্রাসটা তো তোমার সেখানে অবজেক্ট নয়, ডাইরেক্ট অবজেক্ট নয়। তোমার ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মানে তোমার নলেজ অ্যাবাউট গ্রাস ইজ গ্রিন, এটা তোমার নলেজ।
আচ্ছা, তার মানে সায়েন্স যেটা বলছে ওটার মানে ওটা তো অলরেডি বলা হয়েছে, ওই নলেজটা সম্পর্কে আমি যখন আলাদা কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি সেটাই ফিলোসফি। হ্যাঁ, সেটা একদিকে ফিলসফি, ওই নলেজের মেথোডোলজি, কি করে তুমি নলেজ অ্যাকোয়ার করলে সেটা হুম। করতে গেলেও সেটাও মেথোডোলজি, সেটাও তোমার সেকেন্ড অর্ডার, তাই না? হুম হুম হুম। ওই নলেজটা কি করে পেলে? তুমি বলে প্রত্যক্ষ দিয়ে পেয়েছি, বুদ্ধি দিয়ে পেয়েছি, সেটা তো তোমার সেকেন্ড অর্ডার আলোচনা। হ্যাঁ হ্যাঁ। তাহলে উম, সেগুলো থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি এবার। হুম। আর কারোর কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে বলো, নাহলে আর 10 মিনিট আছে, আমি অন্য কথা বলি। সঞ্চয়িতা হাত তুলেছেন। সঞ্জয়িতা বলো। হ্যাঁ স্যার, ওই সেকেন্ড অর্ডারটাকে মেটা লেভেল ডিসকাশন বলা যায় কি? অবশ্যই মেটা লেভেল ডিসকাশন, আচ্ছা। কারণ সেকেন্ড অর্ডারটা তো তুমি সবসময় একটা লেভেল ওপরে উঠে এক মিনিট, সেকেন্ড অর্ডারটা তো একটা লেভেল উপরে উঠে তোমাকে প্রশ্নটা করতে হবে। তুমি দেখো, যখন মেটা লেভেলে গ্রাস ইজ গ্রিন, তুমি যখন আহ, মানে গ্রাউন্ড লেভেলে গ্রাস ইজ গ্রিন বলছো, তখন তো তুমি একরকম ভাবে প্রশ্ন করছো। কিন্তু যখন তুমি সেকেন্ড অর্ডারে উঠে যাচ্ছ, গ্রাস ইজ গ্রিন ইজ অ্যাকোয়ার্ড থ্রু এক্সপিরিয়েন্স, দ্যাট দ্য নলেজ দ্যাট গ্রাস ইজ গ্রিন ইজ অ্যাকোয়ার্ড থ্রু এক্সপিরিয়েন্স, এই যখন তুমি কথাটা বলছো, তুমি আর গ্রাস ইজ গ্রিন নিয়ে আলোচনা করছো না, তোমার প্রাইমারি আলোচনার বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স। তো the fact that grass is green is there embedded in experience, কিন্তু তুমি সেটা নিয়ে আলোচনা করছো না, তুমি একটা হায়ার অর্ডার আলোচনা করছো। তো সেটা তো একটা অন্য রকমের আলোচনা, অবশ্যই মেটা লেভেল আলোচনা। ওকে। মেটা কেন যদি জিজ্ঞাসা করো যে মেটা কেন, একটা আনাদার লেভেল আলোচনা হতে পারে, মেটা লেভেল আলোচনা কেন? বিকজ unless you have the first level discourse, you cannot enter into the second level discourse. That is why it is a meta level discourse. হ্যাঁ স্যার, আর মানে ওই যে গ্রাস ইজ গ্রিন এই স্টেটমেন্টটাই যেটুকু বলা হচ্ছে, তার বিয়ন্ডে গিয়ে একটা ডিসকাশন হচ্ছে, তার জন্যও কি মেটা বলা যায়? তার জন্যও বলা যায়, কিন্তু সেখানে এটাও ইম্পর্টেন্ট, মেটাই কারণে যে you cannot leave grass is green. Only in the context of grass is green, it is a meta discourse. You cannot leave grass is green. It's only a meta discourse. It makes no sense. It is a meta discourse in the context of grass is green. তাই না? তাই জন্য এটা মেটা ডিসকোর্স। সেই জন্য তুমি কখনোই মেটা ডিসকোর্সের ক্ষেত্রে তুমি কখনোই প্রাইমারি ডিসকোর্সটাকে ছেড়ে দিতে পারবে না, সেটাকে তোমায় ধরে রাখতে হবে। ওকে স্যার, মেটা ডিসকোর্স বলতে একটা প্রশ্ন হচ্ছে, মেটা ডিসকোর্স বলতে আমরা কি ফাউন্ডেশনাল ডিসকোর্সও বুঝতে পারি, নাকি বিয়ন্ড সেন্সটা এখানে অ্যাকসেপ্টেবল হবে? Beyond sense acceptable, foundation meta discourse need not be a foundational discourse. Foundational বলতে অন্য অনেক মেটাফিজিক্যাল, ফাউন্ডেশনাল বলতে অন্য অনেক মেটাফিজিক্যাল ইমপ্লিকেশন আছে, কিন্তু ফাউন্ডেশনাল ডিসকোর্স বলাটা এটা এখানে একদমই ঠিক হবে না, অন্য অনেক ইমপ্লিকেশন আছে ফাউন্ডেশনাল ডিসকোর্স মানে। ওকে স্যার, ফাউন্ডেশনালিজম অ্যাজ সাচ, ফাউন্ডেশনালিজম এটা এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এই সমস্ত শাস্ত্রে, ফিলোসফি অফ মাইন্ডের একটা পার্টিকুলার সেন্স বেয়ার করে ফাউন্ডেশনাল ডিসকোর্স। একটা মেটা ডিসকোর্স তা নয়,
নন ফাউন্ডেশনাল ডিসকোর্স থেকেও তুমি একটা মেটা ডিসকোর্স মানে জেনারেট করতে পারো। এটা হচ্ছে বেসিক জায়গা। আরেকটা স্যার আমার একটু মানে ডিস্ট্রাক্ট করে গেছিলাম একটা জায়গা, যদি একটু রিপিট করেন ওই যেটা লজিক্যাল পজিটিভিস্টদের একটা মত আপনি বললেন কান্টের আলোচনার প্রসঙ্গে, যে তারা কিভাবে এই এক্সপিরিয়েন্সের জায়গাটাকে ব্যাখ্যা করছে, সেইটা যদি আরেকবার একটু রিপিট করেন স্যার। আমি ঠিক লজিক্যাল পজিটিভিজম বলিনি, লজিক্যাল পজিটিভিস্ট ফিলসফার্স বলেছি। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। লজিক্যাল পজিটিভিজমটা 20th সেঞ্চুরির সেকেন্ড ডিকেড থেকে, মানে ফার্স্ট ডিকেডের পর থেকে 4th ডিকেড পর্যন্ত চলেছিল অফিসিয়ালি। কিন্তু পজিটিভিস্ট ফিলসফার যারা লজিক্যাল পজিটিভিস্ট নন, পজিটিভিস্ট ফিলসফার, তার আগে থেকে অ্যাক্ট করতে শুরু করেছিলেন, অনেক আগে থেকে তার কথা বলেছি। এখন তারা সায়েন্সকে যেভাবে দেখেন, সায়েন্সটাকে তারা মানে অ্যাকসেপ্টেবল বা অ্যাডমিসেবল একটা ডিসকোর্স হিসাবে ধরেন, কিন্তু বলছেন যে তাহলে ফিলসফির জায়গা কোথায়? একদল বলছেন ফিলসফির কোনো জায়গা নেই, মিটে গেল, সায়েন্স সব করে দেবে। কিন্তু আরেক দল বলছেন এই যে মেটা লেভেলের যে ডিসকোর্স, যে সায়েন্সের মেথোডোলজি, সায়েন্সের ভ্যালিডিটি, এটা কে ডিসকাস করবে? এটা তো সায়েন্স ডিসকাস করতে পারে না, এটা সায়েন্সের পাঠ্যবিভাগের মধ্যে পড়ে না। সায়েন্সের মেথোডোলজি, সায়েন্সের ভ্যালিডিটি, এই যে ডিসকাশনটা, এটা যে করবে সেটা হচ্ছে ফিলসফি। স্যার এখানে যদি কেউ বলে যে মেটা সায়েন্স এই ব্যাপারটা দেখবে, মানে সায়েন্সেরও মেটা সায়েন্স যদি দেখে সায়েন্সটা তো সায়েন্স নয়, মেটা সায়েন্সটা ফিলসফি। আচ্ছা, সায়েন্সের যেহেতু মেথড, এক্সপেরিমেন্টেশন, অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, সবটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে যায়। এক্সপিরিয়েন্স, অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, এটা সায়েন্সের পদ্ধতি। মেটা সায়েন্সের তো এটা পদ্ধতি নয়, মেটা সায়েন্সের পদ্ধতি আপনারাই। তো সেটাকে কি করে সায়েন্সের মধ্যে ফেলা যাবে? এটা নিয়ে একটা বৃহৎ সমস্যা। কাজে সেটাকে তো ফিলসফিতেই করতে হবে। একজন সায়েন্টিস্ট সেই কাজটা করতে পারে, যেমন ডেকার্ট করেছিলেন, কিন্তু সেটা যখন তিনি করছেন তখন তিনি ফিলসফার, তখন তিনি আর সায়েন্টিস্ট নন। বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার নাহলে তাহলে কি আমরা হ্যালো স্যার, বলছি তাহলে আমরা বলতে পারি যে সায়েন্সকে ফিলসফি লেজিটিমাইজ করছে, মানে দু তরফ থেকে এটাই বলা হচ্ছে কি, কান্ট এবং পজিটিভিস্টরা এটাই বলছেন? একদম এটাই প্রোগ্রাম। কারণ প্রোগ্রামটা ছিল হাউ টু লেজিটিমাইজ সায়েন্স। আসলে যখন সায়েন্স এসেছিল, মানে গ্যালিলিওর হাত ধরে মডার্ন সায়েন্স একটা বাচ্চা শিশু, একটা প্রকাণ্ড শক্তির সাথে তার লড়তে হবে, সেটা হচ্ছে চার্চ অন্য ডক্ট্রিন দেয়। এখনো কারা কারা ঢুকছে কি বুঝতে পারছি না। আচ্ছা, চার্চ তাকে একটা লেজিটিমেসি দেয়, বা বেদ তাকে একটা লেজিটিমেসি দেয়, কোরআন তাকে একটা লেজিটিমেসি দেয়, মানে ধর্মগ্রন্থ তাকে একটা লেজিটিমেসি দেয়। কাকে? ধর্মীয় বিশ্বাসকে। কিন্তু সায়েন্স অন্য কথা বলছে, দেখা যাচ্ছে ধর্মীয় বিশ্বাসগুলোর সঙ্গে সায়েন্সের বিশ্বাস মেলে না। এখন ডেকার্টেরা নেমে পড়লেন একটা প্রজেক্টে, সেই শব্দটা ডেকার্ট ইউজ করেছে, ফাউন্ডেশন। সায়েন্সের একটা ফাউন্ডেশন দিতে হবে, যে ফাউন্ডেশনের উপর সায়েন্স এমন ভাবে দাঁড়াবে। এখানে স্কেপটিসিজমের প্রশ্ন, এই যে রিলিজিয়াস স্কেপটিসিজম, যে সায়েন্স যা বলছে ভুল বলছে, সেখানে লেজিটিমেশন দিতে হবে
যে সায়েন্স যা বলছে ভুল বলছে না। এখন ভুল বলছে না এই কথাটা গাজোয়ারি করে বললে হবে না। এখন তুমি মানে বিজ্ঞান রিলিজিয়নের সপক্ষে অলরেডি একটা অকাট্য প্রমাণ আছে, সেটা হচ্ছে টেক্সট। বেদে বলেছে টেক্সট অকাট্য প্রমাণ। তাহলে তোমার সায়েন্সে প্রমাণ দিতে হবে যে অকাট্য প্রমাণ যেটা কাটা যায় না। ডেকার্ট সেই জন্য নেমে পড়লেন সায়েন্সকে এমন ফাউন্ডেশন দেব যেটা হবে ইররেফিউটেবল, ইনকরিজেবল, ইনডিবিটেবল। এরকম একটা রেফিউটেশন আমি দেব বিজ্ঞানকে। তো সেটা তিনি বলছেন। তাহলে একটা কাজ হলো মানে ফিলোসফি অফ সায়েন্সের to provide an irrefutable foundation of science. সায়েন্সের একটা অখণ্ডনীয় একটা ভিত্তি স্থাপন করা। এটা একটা লক্ষ্য সায়েন্সের। সেটা দেখো লাইবনিজও করেছেন, সেটা বার্কলিও করেছেন, কান্টও তাই করছেন, এবং কান্ট সবচেয়ে ভালো করে করছে। কেন করছে সবচেয়ে ভালো করে তোমাদের বলবো, এই করছে সেটাই বিষয় হবে। বলো। কি যেন একটা হাত তুলেছিলেন? কেউটা হাত তুলেছিলেন। পজিটিভিস্ট যারা, তারা তো এক্সপিরিয়েন্সের ডেটার বাইরে প্রায় বা মেটাফিজিক্যাল কোনো স্পেকুলেশনের জায়গা রাখছেন না। না, সেই একদমই জায়গাটাই কান্ট ধরবেন। কান্ট সেই জায়গাটাই ধরবেন, এক্স্যাক্টলি। কিন্তু তারা এটাও মানছেন যে এক্সপিরিয়েন্স বেস করে আমরা কিন্তু একটা হায়ার অর্ডার স্টাডি করতে পারি। আরেকটা জিনিস, যে ওদের কাছে এক্সপিরিয়েন্সের যে ডেটা, মানে যেটা এম্পিরিক্যালি গিভেন, সেটা ছাড়া লজিক এবং ম্যাথমেটিক্স এই দুটোকে কিন্তু তারা জায়গা দিয়েছে। লজিক এবং ম্যাথমেটিক্স জায়গা দিয়েছেন, কিন্তু কিন্তু এপ্রারাই হিসেবে কি দিয়েছেন? আপনারা হিসাবে দিয়েছেন, কিন্তু কন্টেন্টলেস যেহেতু সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। কন্টেন্টলেস। কান্টের এখানেই মজা যে কান্ট বলছেন যে লজিকে কন্টেন্ট আছে, আপনারাই কন্টেন্ট আছে, যেটা ট্রান্সেন্ডেন্টাল লজিক। এটা আমরা আসবো, ওটা যে সেখানে কন্টেন্ট আছে, কন্টেন্টলেস নয়। কিন্তু ওরা তো কন্টেন্টলেস হিসেবে দেখেছেন, ওদের তো মাঝামাঝি রাস্তা নেই, ওদের তো সিনথেটিক আপনারের কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি। কান্ট তো সিনথেটিক আপনারাই করবেন, কাজে একটা কন্টেন্ট রাখবেন, ওই লজিকেরও একটা কন্টেন্ট রাখবেন, বলবেন যে একটা পিওর কন্টেন্ট আছে ওর। এখন এই পিওর কন্টেন্ট নিয়ে ঝগড়া হবে, এখান থেকে দূরে সরে যাচ্ছে আর কি। থ্যাংক ইউ প্রয়াস। থ্যাংক ইউ। একটা কথা বলে রাখি, যে এর মধ্যেই এক সপ্তাহের মধ্যে প্রয়াসকে যদি কেউ হেল্প করে, কো হোস্ট কি করে বানাতে হয় যদি ওকে হেল্প করে দাও তোমরা, যাতে পরের দিনকে যে বক্তা তাকে যাতে বারবার অসুবিধায় না পড়তে হয়। প্রয়াস, এবারে রেকর্ডিংটা আমার মনে হয় স্টপ করা যায়। হ্যাঁ, ঠিক আছে। আর এইটার আরো আরেকটা জিনিস আমি বলছি, প্রয়াসের হয়েই বলছি, যে ক্লাস